সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ভূত এফএম লাইটের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। আমি সজীব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা শুনছেন ভূত এফএম লাইট উইথ সজীব। ও আবার এসেছে। কে ওখানে? কে তুমি? কে তুমি? ভূত এফএম লাইট উইথ সজীব। গত এপিসোড পর আবার নতুন করে এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। যাই হোক, আমি কথা না বেরিয়ে সরাসরি চলে যাব আজকের এপিসোডে প্রথম ঘটনায়। যেমন লেখা আছে তেমন করে পড়ব। আশা রাখি আপনি ভালো আছেন। আমি বিশেষ কারণে আমার নাম এবং ঠিকানা গোপন রাখতে চাচ্ছি। আসলে আমার কালো জাদু কিংবা কুফুরের উপর কখনো বিশ্বাস ছিল না, তবে বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম যে আমার ঠিক ভোর রাতের আগে আনুমানিক রাত 3টার সময় ঘুম ভেঙে যায় এবং নিজেকে অনেকটা ভারী মনে হয়। এর সঙ্গে মনে হতে থাকে যে আমার রুমে আমি ছাড়াও দ্বিতীয় কেউ রয়েছে। তবে কে হতে পারে? এই ঘটনার শুরুটা হয় আমার ডিভোর্সের 2 মাস পর থেকে। আমার প্রাক্তন স্বামী ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। আমাদের বিয়ের 2 বছর ভালোই কেটেছিল, কিন্তু কি জানি কার নজর লাগলো আমাদের সুখের সংসারে। রোজ ঝগড়া বিবাদ লেগেই ছিল। একসময় না চাইতেও আমাদের আলাদা হতেই হলো। যাক, ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিতেই হবে। সবেমাত্র ধাকল কাটিয়ে উঠলাম, তখনই নতুন এই ঝামেলার উৎপত্তি। প্রথম দিকে সব কিছু স্বাভাবিকভাবে নিলাম, কিন্তু দিন যতই বাড়তেছিল ততই আলাদা অস্বস্তি কাজ করতো। মনে হতো আমার আশেপাশে কেউ একজন আছে, কেউ একজন আমার উপর নজর রাখছে। মাঝে মাঝে স্বপ্নের ঘরে মনে হতো যে কেউ আমাকে তাড়া করছে। একদিন ঘুমন্ত অবস্থায় শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছিল কেউ বোধহয় আমার গলা চেপে ধরে রেখেছে। নিঃশ্বাস নিতে পারছিলাম না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি। এমন সময় চোখ খুলে তাকাতেই সব কিছু ঠিক হয়ে যায়। এতক্ষণ যা ঘটছিল তা সব কিছু স্বাভাবিকভাবে নিয়ে পাশে রাখা মুঠোফোনটা হাতে নিয়ে সময় দেখতেই মনের ভেতরে একটা ভয়ের জন্ম নিল আবারও। কারণ এখন সময় রাত 3:15। প্রায় 15 মিনিট ধরেই এমনটা হচ্ছিল আমার সঙ্গে। ঘুম ভাঙার পর রুমটা ভারী ভারী মনে হচ্ছিল। আশেপাশে কেউ না কেউ তো আছে। আরেকবার নিজে ভাবলাম হয়তো এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ভাবলাম স্বপ্নই ছিল। আমি খামোখাই ভয় পাচ্ছি। কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে গেলাম, তখন হঠাৎ চোখ পড়ল আমার গলায় থাকা দাগগুলোর উপর। স্পষ্ট আঙুলের ছাপ দেখাচ্ছে। এবার মনের ভেতর একটা ভয় কাজ করছে। একা একা ভাবতে লাগলাম, তাহলে কেউ কি আমার গলাকাল টিপে আমাকে হত্যা করতে চেয়েছিল? কি হতে পারে? আর আমার রুমে জানলা নেই, দরজা ভেতর থেকে লক করা ছিল। তাহলে কিভাবে আমার কাছ অবধি পৌঁছালো? এটা ভাবতে ভাবতে দুপুর। গভীর চিন্তায় ডুবে গেলাম। বাসায় কিছু জানতে দেয়নি, কারণ এমনিতে আমার পরিবার আমায় নিয়ে খুব চিন্তায় থাকে। তাই সেদিন দুপুরে ছাদে একা বসেছিলাম, তখন কোত্থেকে যেন একটা কালো কবুতর উড়ে এসে আমার সামনে পড়ল। পড়া মাত্রই কবুতরটা ছটফট করতে করতে মারা গেল। আমি চোখের সামনে এই অবস্থা থেকে নিজেকে শান্ত রাখতে পারলাম না। ছুটে গেলাম সেটার কাছে। ভয় নিয়েও নিজের হাতটা বাড়িয়ে দিলাম কবুতরের দিকে। কবুতরটাকে হাতে উঠাতেই নজর গেল কবুতরটির বাঁ চোখটার দিকে। লক্ষ্য করলাম তার বাঁ চোখটা সুতো দিয়ে সেলাই করা এবং সেটার পায়ে সুতোর সঙ্গে মোড়ানো একটা সাদা কাপড় বাঁধা। এই ঘটনার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ছাদ থেকে এক দৌড়ে ছুটে গেলাম মায়ের রুমে এবং এতদিন ঘটতে থাকা সব ঘটনা খুলে বললাম মাকে। সে বলল, তুই এত কিছু কেন লুকোলি? তোর যদি ক্ষতি হয়ে যেত? একথা বলতে বলতে মা সেই মোড়ানো কাপড়টা খুলতে থাকলো। তারপর সেই কাপড়ে লাল কালি ব্যবহার করে লেখা কিছু অক্ষর থেকে মা একটু ঘাবড়ে গিয়ে বলল, এটা স্বাভাবিক কিছু হতে পারে না। বাবাকে তখনই কল করে বাসায় আসতে বলা হয়। এরপর বাবা বাসায় আসলে সব কিছু দেখে বলে যে
এটা কারো উপর হয়তো কবুতরের মাধ্যমে কালো জাদু করা হয়েছে এবং আমাকে জিজ্ঞেস করে যে কবুতরটা কোথায় এবং সেটা বেঁচে আছে কিনা। আমি বললাম সেটা বেঁচে নেই। এই কথা শুনে বাবা কিছুটা শান্ত হলেন, বললেন যে হয়তো এটা তোর প্রাক্তন স্বামীর কাজ হতে পারে। ও হয়তো চায় না যে তুই ভালো থাক, ওই হয়তো তোকে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলতে চায়। মা, তোকে নিয়ে কালকেই ভালো কোনো ওঝা কিংবা কবিরাজকে দেখাতে হবে। বাবার কথা মতো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি নাম করা একজন ওঝার বাড়ির উদ্দেশ্য। যেতে যেতে তার এলাকায় অনেকের মুখ থেকে শুনলাম সে খুব ভালো একজন ওঝা কবিরাজ। আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায়। তার বাসায় দুপুরের খাবার খেয়ে নেই। 3টার দিকে যেখানে বসে সে তদবির করেন সেই স্থানে আমাদের ডাকা হলো। আমরা গেলাম এবং তাকে সবটা খুলে বললাম। কবিরাজ সবটা শুনে সেই কাপড়ে লেখা মোড়ানো তাবিজটা তার হাতে দিতে বললেন এবং তিনি সেটা হাতে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলো। 10 মিনিট পর চোখ খুলে বলতে লাগলো, আমি কি দেখলাম? মানুষ এতটা নিচে নামতে পারে? আগে মশাই, আপনার মেয়ের উপর কুফরি এবং কালো জাদু করা হয়েছে। কুফরির মাধ্যমে একটা বদ জিনকে চালান করা হয়েছে এবং দুটোই একসাথে করা হয়েছে। আর যে কাপড়ে তাবিজ লেখা হয়েছে সেটা বিশেষ করে অমাবস্যার রাতে কোনো এক কবর থেকে কারো লাশের মুর্দা থেকে নেয়া। এবং এসব কাজ একমাত্র যারা কালো জাদুর উপর দক্ষ তারাই করতে পারেন। ভাগ্যক্রমে আপনার মেয়ে কালো জাদুর হাত থেকে রক্ষা পেলে কুফরের মাধ্যমে যে বদ জিন চালান করা হয়েছে তার হাত থেকে অনেক দুর্ভোগ আছে রক্ষা করতে। কারণ এই জিনকে আটকানোর ক্ষমতা তার মালিকের থাকে। তখনই বাবা বললেন, হয়তো আমার সাবেক মেয়ে জামাই এমনটা করেছে। আমি প্রয়োজন হলে এখন কল করে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চেয়ে নেব। তখনই কবিরাজ বলেন, মশাই, আগে আগে আমার পুরো কথাটা তো শেষ করতে দিন। আপনার সাবেক জামাইয়ের নাম ছিল কি? আহমদ জাহিদ। আমি শুনে বললাম, হ্যাঁ হুজুর, কিন্তু আপনি জানলেন কি করে? আর হঠাৎ এই কথাই উঠল বা কেন? তাহলে কি আমার জামাই আমাকে কালো জাদু করেছে? কবিরাজ বললেন যে আপনারা যে তাবিজটি আমাকে দিয়েছিলেন সেটা আপনার মেয়ের জন্য লেখা নয়, আপনার মেয়ের জামাইয়ের নামে ছিল। তবে তাবিজের নকশা অনুযায়ী অন্য পায়ে কি অন্য কোনো তাবিজ পেয়েছিলেন? আমি বললাম, কই না তো। কবিরাজ বললেন, হয়তো সেদিন ভাগ্যক্রমে কবুতরের বা চোখ সেলাই করায় অন্য তাবিজটি বাঁধার আগেই সেটা চোখের যন্ত্রণায় উড়ে যায় এবং ভাগ্য আপনার মেয়ের সঙ্গ দেয় সেটা আপনার বাড়ির ছাদেই উড়ে পড়ে এবং তখনই আজান হওয়ায় নিয়ম মতো কবুতরটি দম আটকে ছটফট করতে করতে মারা যায়। অন্য তাবিজটি বাঁধতে না পারার ফলে আপনার মেয়ে বেঁচে যায়। সেই চালান করা বদ জিন আপনার মেয়েকে ছাড়বে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব রিচুয়াল করে এই জিনকে আটকাতেই হবে, তাও আজকের মধ্যেই। কারণ আজ রাতের মধ্যেই শেষ সময় আপনার মেয়েকে মেরে ফেলার জন্য ওকে দেয়া হয়। বাবা যখন জিজ্ঞেস করেন যে কে করতেছে সব, এর উত্তরে হুজুর বলেন, সেটা সঠিক বলতে পারবো না, তবে এটা ক্লিয়ার সে একজন পুরুষ এবং আপনার বাড়ির আশেপাশের কেউ। কবুতরটা আশেপাশের কোথা থেকেই পালিয়েছে। এরপর হুজুর আমার গোসলের জন্য গোলাপ জল, দুধ, 7 ধরনের ফুল, 7 জায়গার পানি সহ নানান নাম না জানা সামগ্রী এবং বড় একটা ছাগল, কিছু মিষ্টি বদ জিনকে ভোগ হিসেবে দেওয়ার জন্য নিয়ে আসতে বললেন। হুজুরের কথা মতো সন্ধ্যার আগেই বাবা সবকিছু নিয়ে হাজির হন। প্রথমে আমাকে গোসল দেয়া হয়। এরপর হুজুর তদবিরে বসেন এবং এক পর্যায়ে শেষ জিনের আগমনে আমি অজ্ঞান হই। বাকি কথা জ্ঞান ফেরার পর বাবার মুখ থেকে শুনেছি। তিনি বলেন যে আমার নাকি প্রথমবার জ্ঞান ফেরার পর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে পুরুষের কণ্ঠ হয় এবং আমাকে হত্যা না করা অবধি থামবে না, দেহত্যাগ করা তো দূরের কথা, একথা বলতে থাকেন। প্রায় 1 ঘন্টার মতো কবিরাজ সেটার সঙ্গে কথা বলে একসময়
ভোগের সঙ্গে একটা তাজা প্রাণ চায় এবং কবিরাজ তাকে হ্যাঁ বলে দেয় এবং বলে যে এই মেয়ের উপর কালো জাদু করেছেন এবং যার জন্য তোকে দাসত্ব করতে হচ্ছে, তার প্রাণের বিনিময়ে এই মেয়েকে ছেড়ে দে। এবার দেহ এবং তোকে ছেড়ে জিনটা চলে যায় এবং হুজুর আমাকে বলেন যে আপনার এলাকায় রাত 3টার সময় কোনো পুরুষ যে ব্যক্তি অস্বাভাবিকভাবেই মারা যাবেন সেই করেছিল এই সব কিছু। আপনার মেয়ের সংসার ভাঙার জন্য সেইও দায়ী। আমি এই কথা আবার বাবার মুখ থেকে শুনে অনেকটা কষ্ট পাই। বাবাকে বলি, বাবা, প্রাণের বিনিময়ে প্রাণ, প্রিয়জন হারানোর কি কষ্ট সেটা আমার থেকে ভালো কেউ জানে না। বাবা আমাকে বলেন যে আমি এমন কথাই কবিরাজকে বলেছিলাম, তবে তিনি বলেন যে প্রকৃতি কাউকে ক্ষমা করেন না। তো যদি একে না মারতি তবুও কোনো না কোনো মাধ্যমে একে মরতে হতো, কারণ যে কবিরাজের দ্বারা কালো জাদু করা হয়েছিল সেই কবিরাজের কাছে আজ পর্যন্ত যারাই কালো জাদু করতে গিয়েছিলেন তারা কেউ শেষ মুহূর্তে বেঁচে ফেরেননি এবং তাদের মৃত্যুর পর তাদের থেকে পরবর্তী কালো জাদুর সামগ্রী সংগ্রহ করে থাকেন ওই কবিরাজ। এবং হুজুর সেটা কোনো মতে জানতে পারে এবং জানার জন্য হুজুর চালাকির সঙ্গে এই জিনকে ওই মৃত্যুর বদলে তোকে বাঁচিয়ে ফেলে। দেখ মা, তুই আমার খুব শখের। আমি জানি না কি হচ্ছে বা কি হবে, তবে এটা হওয়ারই ছিল। প্রকৃতি কাউকে ক্ষমা করেন না। এর 2 দিন পর আমি জানতে পারি আমার বাড়ি থেকে 2 ঘর দূরেই একটা ছেলে মারা যায়। ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করত। হয়তো ওই আমাকে এত কালো জাদু করেছিল, ওই হয়তো আমার সংসার ভাঙতে চেয়েছিল, ওই চাইতো আমি কখনো আমার সংসারে না থাকি। হয়তো ওর জন্যই আমার স্বামীর সঙ্গে আজকে আমার ডিভোর্স। হয়তো ওর সঙ্গেই ঘর বাঁধার জন্য ও আমাকে বাধ্য করতে চেয়েছিল। জানি না কি দোষ ছিল আমার স্বামীর, কি দোষ ছিল আমাদের, তবে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। এটার সঠিক উদাহরণ এই ঘটনা সজীব ভাই। আশা রাখি আপনি আপনার লিসনারদের সঙ্গে এমন ঘটনা তুলে ধরবেন। আমি লিখলাম, আমি আমার অ্যাড্রেস এই জন্যই গোপন রেখেছি। আশা রাখি আপনাদের সকলের আজকের এই ঘটনাটি ভালো লাগবে। আমি আজকের মতো ঘটনা শেষ করতে চাচ্ছি। আপনি যদি আমাকে ঘটনা লিখতে চান অবশ্যই ঘটনা লিখবেন bhuthfmlight@gmail.com এই অ্যাড্রেসটিতে। ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আপনার মতামত আমি আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং ভৌতিক স্পেস থেকে অনেকটা দূরে থাকবেন।